কি তোমরা ভালো আছো নাকি? হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। হ্যাঁ, এবং আমার ক্লাসের জন্য ওয়েট করছো। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। 43 BCS পরীক্ষার কিন্তু ডেট অনেকটাই ফিক্সড হয়ে গেছে, তো কাজে আমাদের পড়া দ্রুত আগাতে হবে, তাই না? হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে সাধারণত ডেট একটু পিছাই, কিন্তু বর্তমান যে চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সময়নিষ্ঠ আর কি, উনি সময় ক্ষেপণ করবেন না, এটি মোটামুটি আমরা নিশ্চিত। কাজে আমরা ধরেই নিচ্ছি যদি কোনো দৈব দুর্বিপাক না ঘটে, প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তাহলে পরীক্ষা হচ্ছে নির্দিষ্ট সময়ে। তো কাজে আমাদের দ্রুত গতিতে কোর্স ইনশাল্লাহ শেষ করব, আমরা শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুত হব। আচ্ছা, বিগত ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না? থাকলে একটু করবে। হ্যাঁ, বিগত ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন থাকে, অনেকে পরে আবার একটা টপিক শুরু করে পরে আবার টেনে ধরে প্রশ্ন করো, তখন পড়াটা একটু গতি কমে যায়, বিঘ্নিত হই। তো আমি শুরুতেই বিগত ক্লাসটা নিয়ে, গত দিনের ক্লাসটা নিয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, দ্রুত করে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জাকিরুল ইসলামকে দেখছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জাকিরুল। বেলা, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। থ্যাংক ইউ বেলা। হ্যাঁ, অনেককে দেখতে পাচ্ছি। প্রকৃতি আজমল, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল সর্দারকে দেখছি। রীতা মল্লিক, জাকিরুল ইসলাম। হ্যাঁ, বিল্লাল সর্দার, ভালো আছি বাবা। রিকা, ওয়ালাইকুম আসসালাম রিকা। হ্যাঁ, হ্যাঁ, সবার সালামের উত্তর নিয়ে নিলাম একসঙ্গে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ইনশাল্লাহ, সুস্থ আছি। তো কোনো প্রশ্ন আমি এখন পর্যন্ত পাইনি, যদি না পাই তাহলে আমরা আমাদের পরের আলোচনায় চলে যাব, ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনা করব কি, আমরা কি বানান শুদ্ধি নিয়ে কথা বলছিলাম মনে হয়, তাই না? নত্যবিধান পড়িয়েছি, নত্যবিধান সত্যবিধান একটু কমেন্টসে জানাবো। গতদিন আমরা লাস্ট করেছি কি দিয়ে, গতদিন শেষ করেছি কি দিয়ে? হ্যাঁ, প্রভা বলছে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়ব বাক্য শুদ্ধিকরণ। আমরা আজকে কি পড়ছি? আমাদের আজকের টপিকটির নাম বাক্য শুদ্ধিকরণ। লিখে নাও। হ্যাঁ, আমরা আজকে শিখব বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে? হ্যাঁ, সত্যবিধান পর্যন্ত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বানানের আমরা নত্যবিধান সত্যবিধান পড়িয়েছি, আমরা বানানের কিছু বিধান পড়িয়েছি। আজকে আমরা বাক্য শুদ্ধিকরণের দিকে একটু এগিয়ে যাব। লেখো, বাক্য শুদ্ধিকরণ। একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে জানা আছে তোমাদের? একটি সার্থক বাক্যের গুণ কয়টি? হ্যাঁ, ঠিকই বলেছ, একটি সার্থক বাক্যের গুণ কে? 3টি। লিখে নাও। একটি হচ্ছে আকাঙ্ক্ষা, একটির নাম হচ্ছে আসক্তি, আর একটির নাম হচ্ছে যোগ্যতা। ওকে, থ্যাংক ইউ। একটু বানানটা লক্ষ্য করবে শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় বানান বিভ্রান্তি ঘটিয়ে কিন্তু তোমাদেরকে ঝামেলায় ফেলা হবে। সার্থক বাক্যের গুণ 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যদি বলে একটি সার্থক বাক্যের দোষ কয়টি বা ত্রুটি কয়টি, তাহলে কি বলবে? গুণ তো 3টি, দোষ কয়টি বলো? কে পারবে দেখি, কার কমেন্টস আগে আসে? একটি সার্থক বাক্যের ত্রুটি কয়টি? গুণ তো তোমরা বলেছো 3টা, গুণ 3টা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ত্রুটি কয়টি?
শিউলি বলছে 2টি, রিকা বলছে 3টি, শাহাদত হোসেন বলছে 3টি। হ্যাঁ, ত্রুটিও 3টি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। শিক্ষার্থী বন্ধুদের মজার বিষয়, গুণ কয়টি? 3টি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ত্রুটি কয়টি? তাও 3টি। কোন 3টি? ওই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। মানে হচ্ছে যা তার গুণ তাই ত্রুটি। না শিবলি, গুরুচণ্ডালী বাহুল্য না। তাহলে উপমার ভুল প্রয়োগ, তাহলে বাগধারাজনিত ত্রুটি, প্রবাদ প্রবচনজনিত ত্রুটি, প্রত্যয়জনিত ত্রুটি, সেগুলি কই? সেগুলি গাধা বল। গুরুচণ্ডালের বাহুল্য দোষ যদি হয়, বাহুল্য দোষের বাইরে প্রত্যয়জনিত ত্রুটি আছে না? বাস্যজনিত ত্রুটি আছে না? গুরুচণ্ডালী দোষ আছে না? গুরুচণ্ডালী তো তুমি লিখেছো। উপমার ভুল প্রয়োগ আছে। বাক্যের গুণ 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের ত্রুটিও 3টি, প্রধান ত্রুটি 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আর অনেক সার্জের বাইরে অনেক আছে, কিন্তু যা আছে সবই কি? এই যোগ্যতার অংশ। বাক্যের গুণ 3টি, ত্রুটিও 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এর বাইরে অনেক ত্রুটি, গুরুচণ্ডালী, বাহুল্য দোষ, উপমার ভুল প্রয়োগ ইত্যাদি ইত্যাদি অনেক আছে, সেই ত্রুটিগুলো সবই কি? এই যোগ্যতা ত্রুটির অংশ। জি, আমরা সেগুলোতেও আসবো, সমস্যা নেই, ভয় নাই। এখন প্রশ্ন হচ্ছে আকাঙ্ক্ষা একই জিনিস, এটা গুণ আবার দোষ কেমনে? আকাঙ্ক্ষা গুণ, আবার বলছে আকাঙ্ক্ষায় ত্রুটি, এটা কেমন করে সম্ভব? একই জিনিস, দোষ আবার গুণ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আকাঙ্ক্ষা যদি পূরণ হয় তাহলে গুণ, আকাঙ্ক্ষা যদি পূরণ হয় তাহলে গুণ, কিন্তু আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে দোষ। বুঝছো না? চরিত্র দোষ না গুণ? চরিত্র আছে আমার, তাহলে আমার চরিত্র গুণ, আর তোমার চরিত্র নাই, তোমার চরিত্র দোষ। চরিত্র গুণও হতে পারে, দোষ চরিত্র আছে, তাই না? তাহলে চরিত্র আমার আছে, আমার চরিত্র আছে, আমার চরিত্র ভালো চরিত্র আছে, তাহলে গুণ। আর তোমার চরিত্রই নাই, চরিত্রহীন, তাহলে এটা ত্রুটি। তো একইভাবে আকাঙ্ক্ষা যদি পূরণ হয়, আকাঙ্ক্ষা যদি পূরণ হয় তাহলে আকাঙ্ক্ষাটা গুণ, আর আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, আকাঙ্ক্ষা থেকে যায়, তাহলে আকাঙ্ক্ষা কি? ত্রুটি। আমি তোমাকে, যদি তোমাকে কেউ বলে, শিক্ষার্থী তোমাকে যদি কেউ বলে যে এই আমি তোমাকে, বাক্য হবে? কেন হবে না? হ্যাঁ, আকাঙ্ক্ষার অভাব ঘটেছে। আকাঙ্ক্ষার কি অভাব? মানে এই যে তোমার আকাঙ্ক্ষাটা থেকে গেছে, আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। তাহলে আমি তোমাকে, এই বাক্যটি সার্থক বাক্য না সার্থক না? সার্থক না, ত্রুটিপূর্ণ বাক্য। কি জাতীয় ত্রুটি? আকাঙ্ক্ষা জনিত ত্রুটি। আর যদি বলে আমি তোমাকে ঘৃণা করি, তাহলে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই না, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে থাপ্পড় মারতে চাই। আমি আর আলেয়া প্রতিদিন সকালবেলা, আমি আর আলেয়া প্রতিদিন সকালবেলা, কি বাক্য হয়েছে? সার্থক বাক্য হয়নি, কারণ আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাহলে এই বাক্যটি ত্রুটিপূর্ণ বাক্য। কি জাতীয় ত্রুটি? আকাঙ্ক্ষা। আর যদি বলে আমি আর আলেয়া প্রতিদিন সকালে হাঁটতে যাই, আকাঙ্ক্ষা গুণ, আকাঙ্ক্ষা। ওকে, ঠিক আছে। এখন আসক্তি কি? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলে আসক্তি। বাক্যের, লিখে নিতে চাইলে নিতেও পারেন, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলে, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় কি? আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। আর একটু যদি সহজ করে বলি, একটু সহজ ভাষা, এটা তো ব্যাকরণিক ভাষা, সহজ ভাষায় বললে, যে একটা বাক্যে যে অনেকগুলো পদ থাকে, কার পরে কে, কে আগে আসে কে পরে আসে। একটা বাক্যে তাই না একাধিক পদ থাকে না? একাধিক পদ থাকে। তো যখন একাধিক পদ থাকে, তো সেই পদের কোনটা আগে আসে, কোনটা মাঝে বসে, কোনটা পরে বসে। একটা বাক্যে যে পদগুলোকে সাজাতে হয়,
এই সাজানোর কৌশল, বাক্যে পদ সাজানোর কৌশল। আসক্তি কি সহজ করে বললে বাক্যে পদ সাজানোর কৌশল। এখন ধরো শিক্ষার্থী বন্ধুরা, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন যদি আমি করি আই, এটা হলো সাবজেক্ট, ইট কি ভার্ব, রাইস অবজেক্ট। বাক্যটা হয়েছে না হয়নি? সেন্টেন্সটা হয়েছে, আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটাকে আমরা বাংলায় যখন করব তখন আই মানে আমি, ইট মানে খাই, আর রাইস মানে ভাত। তাহলে আমি খাই ভাত, হয়েছে না বাক্য? আমি ইট খাই রাইস ভাত, হয়েছে? অনুবাদ হয়েছে, বাক্য হয়েছে? না, হয়নি, সার্থক বাক্য হয়নি। আচ্ছা, কেন হয়নি? তা আমি তো ঠিকই সোজাই আই ইট রাইস যদি হয় তাহলে আমি খাই ভাত কেন হবে না? এই জন্য হবে না, ইংরেজি বাক্যের যে সাজগোজ আর বাংলা বাক্যের সাজগোজ এক না। ইংরেজি বাক্য আর বাংলা বাক্যের সাজগোজ কি আলাদা। ইংরেজি বাক্যের সাজগোজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলা বাক্যের সাজগোজ হচ্ছে কি সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার্ব, SOV সব। বাংলা বাক্যের গঠন কৌশলকে বলা হয় সব, সব সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তাহলে বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? ক্রিয়া শেষে, শেষে ক্রিয়া বসে শেষে। বাংলা বাক্যে ক্রিয়া বসে শেষে। ফলে আমাদের কি করতে হবে? ভাতকে সামনে নিয়ে আসতে হবে, আর তাই না খাইকে পরে নিয়ে যেতে হবে। তাহলে আমি ভাত খাই। যদি আমরা বলি যে আমি খাই ভাত, বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। ত্রুটি ঘটেছে, কি জাতীয় ত্রুটি? আসক্তি ত্রুটি। হ্যাঁ, রিকা লিখেছে যাই স্কুলে আমি, তাহলে বাক্যটি কোন দোষে দুষ্ট? আসক্তি। বিতরণ স্কুলে হেডমাস্টার অনুষ্ঠিত পুরস্কার করেন, বিতরণ স্কুলে হেডমাস্টার অনুষ্ঠিত পুরস্কার করেন, হয়েছে না হয়নি? কেন হয়নি? জি, আসক্তি, আসক্তি। সাজিয়ে লিখলে তাহলে হেডমাস্টার স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেন, বাক্য ঠিক আছে। এবার দেখেন যোগ্যতা। যোগ্যতা কি? বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। বাক্যের অর্থগত, হ্যাঁ মন চাইলে লিখে নেবেন, না মন চাইলে শুনে নেবেন, কিন্তু শুনলেও মনোযোগ দিয়ে শুনবেন, লিখলেও মনোযোগ দিয়ে লিখবেন। বাক্যের অর্থগত ও ভাবগত, বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। তার মানে আমরা যা বলছি আর যা বুঝাতে চাচ্ছি, বাক্যে যা বলছি আর যা বুঝাতে চাচ্ছি তার মধ্যে যেন একটা সমন্বয় থাকে, সামঞ্জস্য থাকে। যেমন কি? যেমন হাতি আকাশে ওড়ে। আপনাদের কি আকাঙ্ক্ষা আছে? আকাঙ্ক্ষা আছে, তাই না? যে স্যার কোন কালারের হাতি ওড়ে, সাদা নাকি খয়েরি না গোলাপি, কোন সাইজের হাতি, বড় হাতি না ছোট হাতি, তাই না? তো এরকম আকাঙ্ক্ষা আছে তো, তাই না? তাহলে আকাঙ্ক্ষা নাই, এই ব্যাপারটা শুনে আপনার আকাঙ্ক্ষা আগে পূরণ হয়ে গেছে। জি। আবার হাতি হলো সাবজেক্ট, আকাশ কি অবজেক্ট, ওরা হলো ভার্ব, তার মানে আসক্তিও ঠিক আছে। তাহলে আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে, আকাঙ্ক্ষার অভাব নাই। আবার সাজানো পদক্রমও ঠিক আছে, কিন্তু তবু এটি বাক্য হয়নি, কারণ হাতির আকাশে ওড়ার যোগ্যতা নাই। হাতির আকাশে ওড়ার যোগ্যতা কি নাই। তাহলে আমরা যা বলছি আর যা বোঝাতে চাচ্ছি আসলে বিষয়টা কি অর্থপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ নয়। জুয়েল কিবরিয়া একটি কুত্তাকে কামড় দিয়েছে, জুয়েল কিবরিয়া একটি কুত্তাকে কামড় দিয়েছে। আকাঙ্ক্ষা আছেন আপনার আরও? স্যার কবে কামড় দিলেন স্যার? কোন কালারের কুত্তাকে কামড় দিয়েছিলেন স্যার? কোথায় কামড় দিয়েছিলেন স্যার?
নিশ্চয় আকাঙ্ক্ষা নাই, আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আবার জুয়েল কিবরিয়া সাবজেক্ট, একটি কুত্তা অবজেক্ট, কামড় দিয়েছে ভার, পদক্রম ঠিক আছে, তবু এটি বাক্য নেই। জুয়েল কিবরিয়ার কুত্তাকে কামড়ানোর যোগ্যতা নাই। জি, জুয়েল কিবরিয়া অযোগ্য, কুত্তাকে কামড়ানোর যোগ্যতা নেই, কিন্তু কুত্তা জুয়েল কিবরিয়াকে কামড় দিয়েছে, তাহলে ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টিতে মাঠঘাট ফেটে চৌচির, প্রচণ্ড বৃষ্টিতে মাঠঘাট ফেটে চৌচির, ঠিক আছে না? যোগ্যতা, বৃষ্টির মাঠঘাট ফাটানোর যোগ্যতা নাই। আবার প্রচণ্ড রৌদ্রে মাঠঘাট থই থই করছে, এই বাক্যগুলো কি ঘটনা ঘটেছে? এখানে যোগ্যতা হারিয়েছে, হ্যাঁ, যোগ্যতা ত্রুটি। ক্লিয়ার? তাহলে বাক্যের মূল গুণ কয়টি? বাক্যের গুণ কয়টি? 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের ত্রুটি কয়টি? তাও 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তবে এই 3টির বাইরে আরো অনেক ত্রুটি আছে, আর অনেক ত্রুটি আমরা পড়ব। এর আগে আমরা বলেছি বাহুল্য দোষ, গুরুচণ্ডালী, অপপ্রয়োগ, উপমার, ভুল প্রকৃতির সাথে, কই সেগুলা? সবই যোগ্যতা। এইবারে যত ত্রুটি আমরা এখন পড়বো, মনে রাখবেন সবই যোগ্যতা ত্রুটিরই কি অংশ বা শাখা। জি, তো একটা একটা করে লিখে ফেলেন। লেখেন বাহুল্য দোষ। বাহুল্য দোষ, বাহুল্য লেখেন। একই অর্থবোধক শব্দ, একই অর্থবোধক শব্দ, একই অর্থবোধক শব্দের, শব্দের লেখেন, একই অর্থবোধক শব্দের কিংবা বহুবচনের দ্বিত্ব প্রয়োগকে, একই অর্থবোধক শব্দের কিংবা বহুবচনের দ্বিত্ব প্রয়োগকে বলা হয়। একই অর্থবোধক শব্দের কিংবা বহুবচনের দ্বিত্ব প্রয়োগকে বলা হয় দেখেন শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, তাই না? আফসারা, তাসনিম, ঋতু যদি তোমাকে কেউ এই কথাটা বলে, তাই না, মজা লাগবে, ভালো লাগবে না? যারা কাছ থেকে ভালো লাগবে, মজা লাগবে না? শিউলি, বেলা, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র তোমাকেই চাই, মজা লাগে না? না, এই কথাগুলি মজা লাগবে না, যাবে না, বলে ভুয়া কথা। জি, তাহলে শুধু মানেও শুধু, মাত্র মানেও শুধু, শুধু মানেও শুধু, মাত্র মানেও শুধু। তৃষা বলছে মজা লাগে। তাহলে মজা লাগা যাবে না এই জন্য যে শুধু মানেও শুধু, মাত্র মানেও শুধু। তাহলে শুধুমাত্র তোমাকে ভালোবাসি, এটার মানে কি? এটার মানে হচ্ছে শুধু শুধুই তোমাকে ভালোবাসি। মজা লাগবে? শুধু শুধুই তোমাকে ভালোবাসি, কাজ নাই, টাইম পাস আর কি, শুধু শুধুই তোমাকে। তো শুধুমাত্র তোমাকে ভালোবাসি, এটার আসলে মিনিং হচ্ছে শুধু শুধু, শুধু শুধু, অযথাই তোমাকে ভালোবাসি। তাহলে আমরা বলবো শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, মাত্র তোমাকে ভালোবাসি। যদি তা না করি তাহলে এটা লিখলে বাহুল্য দোষ, বাহুল্য। জুয়েল কিবরিয়া শুধুমাত্র বাংলা পড়ায়, জুয়েল কিবরিয়া শুধুমাত্র বাংলা পড়ায়, মানে কি? মানে শুধু শুধুই, অযথায় বাংলা পড়ায়, বাংলা পড়ে কোনো কি কাম নাই, অযথায়, হুদায়। তাহলে এইমাত্র, এইমাত্র বৃষ্টি শুরু হলো, এইমাত্র ট্রেন ছাড়লো, এইমাত্র স্যার ক্লাস শুরু করলেন। কেন রেখা ভুয়া কথা কেন? এই যে শুধুমাত্র তোমাকে ভালোবাসি, ঠিকই তো বলে, তুমি তো বোঝো না।
ও তো এক খাঁটি সত্যবাদী। যে রেখা তোমাকে যে বলে সে তো একদম শতভাগ সত্যবাদী। সে তো বলে যে শুধুমাত্র তোমাকে ভালোবাসে, মানে সে তো বোঝাতে চায় যে অযথায় তোমাকে ভালোবাসে, হুদাই। শুধু তুমি তো বোঝো না, তুমি তো ইমোশনাল হয়ে যাও, তাহলে সে দোষ কি যে বলে তার না তোমার, তাই না? হ্যাঁ, আমরা তো ঠিক কথাই বলি, আমরা তো ঠিক কথাই বলি, তোমরা বোঝো না, তোমরা ইমোশনাল হয়ে যাও, মনে করো আহারে কি ভালোবাসা। আসলে তো যে বলে সে খাঁটি সদা সত্য কথা বলে, যে শুধু শুধু তোমাকে ভালোবাসে, মানে শুধু শুধুই বাসি আর কি। আর তুমি মনে করো ওরে আল্লাহ, না জানিয়ে কি ভালোবাসা। হ্যাঁ, তো এই মাত্র বৃষ্টি শুরু হলো, এই মাত্র স্যার পড়া শুরু করলো, এই মাত্র টেন ছাড়লো, এই বাক্যগুলো যে ভুল মনে হবে, মনে হবে কি? মনে হচ্ছে তোমার ঠিকই তো আছে। যখন দেখছে এইমাত্র বৃষ্টি শুরু হলো, এইমাত্র ট্রেন ছাড়লো, এইমাত্র স্যার ক্লাসে ঢুকলেন, যে নিচের কোন বাক্যটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তো এইমাত্র ট্রেন ছাড়লে যে অশুদ্ধ মনে হয়, মনে হয় ঠিকই আছে। কিন্তু এই মাত্র না, এই মানেও মাত্র, মাত্র মানে এই কাজে বলা যাবে না, বলতে হবে মাত্র ট্রেন ছাড়লো, মাত্র ট্রেন ছাড়লো, এই ট্রেন ছাড়লো, মাত্র বৃষ্টি শুরু হলো, মাত্র স্যার পড়ানো শুরু করলো, বাবা মাত্র বাড়ি এলো। জি, আচ্ছা, সদা সর্বদা, সদা সর্বদা, সদা সর্বদা বলা যাবে না, ভুল। কিন্তু আমরা বলি, আমার মনে হচ্ছে ছোটবেলায় যখন শপথ বাক্য পাঠ করেছি, হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন সদা সর্বদা দেশের সেবা করতে পারি। সদা সদা সর্বদা না, হ্যাঁ, সদা সেবা, যেন সদা প্রস্তুত থাকবো, সদা সেবা করব, সদা নিয়োজিত থাকবো, অথবা সর্বদা। সদা সর্বদা বলা যাবে না। লোকটি আকণ্ঠ পর্যন্ত মদ পান করেছে, লোকটি আকণ্ঠ পর্যন্ত মদ পান করেছে, তাহলে আকণ্ঠ পর্যন্ত কি বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। কারণ এই যে আকণ্ঠ, এর মাঝে পর্যন্ত আছেই, আকণ্ঠ শব্দের মাঝে পর্যন্ত আছেই, কাজে আবারও নতুন করে পর্যন্ত বলা যাবে না। আজীবন পর্যন্ত তোমায় ভালোবেসে যাব, আজীবন পর্যন্ত বাড়াবাড়ি, বেশি বেশি, আমরণ পর্যন্ত তোমার পাশে থাকবো, না হবে না। আমরণ তোমার পাশে থাকবো, মরণ পর্যন্ত পাশে থাকবো, আমরণ পর্যন্ত পাশে থাকবো, হবে না, বাহুল্য। ঠিক আছে। সব সমস্ত বৃক্ষগুলো, সমস্ত বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেছে, সমস্ত বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেছে। সমস্ত বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেছে, বলা যাবে না, বাহুল্য দোষ হবে। কি বলতে হবে তাহলে? বৃক্ষগুলো ঝড়ে উড়ে গেছে, বৃক্ষগুলো। অর্থাৎ যদি সমস্ত বলতে চান তাহলে গুলো বলা যাবে না, সমস্ত বৃক্ষ ঝড়ে। আর সেগুলি লিখেছে সকল শিক্ষকগণ, সকল শিক্ষকগণ কলেজে উপস্থিত আছেন, তাহলে সকল শিক্ষকগণ নয়, সকল শিক্ষক অথবা শিক্ষকগণ। সকল ছাত্ররা আমার ক্লাস করছে, সকল ছাত্ররা না, ভুল, বাহুল্য দোষ। সকল বলে রা বলা যাবে না, তাহলে সকল ছাত্র ক্লাস করছে অথবা ছাত্ররা ক্লাস করছে। ক্লিয়ার? পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলবেন না, পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলো না, ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করো না, বাহুল্য দোষ। ট্রেন চলাকালীন সময়ে জানালা দিয়ে হাত বাড়াবেন না, মসজিদে লাল বাতি জ্বলাকালীন সময়ে সুন্নত নামাজের নিয়াত বাঁধবেন না, যে বাহুল্য দোষ। চলাকালীন সময়, চলাকালীন সময় না, চলাকালে বা চলার সময়, চলাকালে বা কি
চলার সময়। পরীক্ষা চলাকালীন কথা বলবেন না, অথবা পরীক্ষা চলার সময়, কালীন সময় বলা যাবে। প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, বঙ্গবন্ধুকে তাই বলেছে না। প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বঙ্গবন্ধু কিন্তু বলেননি। দেখেন কত বড় নেতা ছিলেন, ভাষাও ভালো জানতেন। বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, ঘরে ঘরে। আর আমাদের দেশের পাতি নেতারা কি বলছে, প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব, প্রতি ঘরে ঘরে আমরা সাহায্য পৌঁছে দেবো, প্রতি ঘরে ঘরে। বাহুল্য দোষ, কি বলতে হবে, ঘরে ঘরে অথবা প্রতি ঘরে। তাহলে পরীক্ষা আসবে প্রতি ঘরে ঘরে ডায়রিয়া দেখা দিয়েছে, প্রতি ঘরে ঘরে ডেঙ্গু দেখা দিয়েছে, তাহলে শুদ্ধ কি হবে, প্রতি ঘরে অথবা ঘরে ঘরে। অশ্রু জল হবে, অশ্রু জল না, বাহুল্য দোষ। অশ্রুর মধ্যে তো জল আছে, অশ্রুর মধ্যেই জল আছে, অশ্রুর মধ্যে জল আছে, কাজেই অশ্রু জল বলা যাবে না, ভুল হবে। অশ্রু জল বললে কি হয়ে যাবে, জল জল হয়ে যাবে, তাই না? অশ্রু শব্দের মাঝে জল আছে, কাজে আবারও জল বলা দরকার নেই, বাহুল্য দোষ। ঠিক আছে, কথা ঠিক কি না কোন? কি খাবেন, কেউ খাবেন? খাবেন আপনারা? ঢেলে দিব? হ্যাঁ, দেখেন পরে গুরু চণ্ডালী দোষ, গুরু দেখেন আপনাদের দেখায় দেখায় খাচ্ছি, অনেক মজা। লেখেন সাধু ও চলিত রীতির, সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। সাধু ও চলিত রীতির, সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। সিম্পল কথা, যে একটি বাক্যে, একই বাক্যে কোনোভাবে সাধু রীতি আর চলিত রীতি মেশানো যাবে না, মিশালে বাক্যটা ত্রুটিপূর্ণ হবে, আর এই ত্রুটির নাম কি, বাহুল্য দোষ। তাহলে তাহাকে ডাকো, তাহাকে ডাকো বাক্যটি হয়েছে না, হয়নি, শুদ্ধ হয়নি। কেন হয়নি? তাহাকে নাকি তাকে, তাকে তাকে। পুরীর সহিত মিশে কিবরিয়া নষ্ট হইয়া গেছে। পরীর সহিত মিশে কিবরিয়া নষ্ট হইয়া গেছে, গুরুচণ্ডালী দোষে দুষ্ট বাক্য। পরীর সহিত মিশে না, পরীর সাথে মিশে কিবরিয়া নষ্ট হয়ে গেছে। আলেয়ার কথা ভাবিয়া কিবরিয়া দেওয়ানা হইয়া গেছে। আলেয়ার কথা ভাবিয়া, তো আলেয়ার কথা ভাবিয়া না, আলেয়ার কথা ভেবে ভেবে কিবরিয়া নষ্ট হইয়া গিয়াছে। উহাদিগকে সাহায্য করো, উহাদিগকে সাহায্য করো। তাহলে উহাদিগকে নাকি ওদেরকে, ওদেরকে, উহাদিগকে নাকি ওদেরকে।
ইহাদিগকে তাহলে এদেরকে, আমাদিগকে তাহলে কি আমাদেরকে, করিয়াছিল থাকলে করেছিল, ধরিয়াছে। আপনারা জানেন তো সাধু আর চলিতির মূল পার্থক্য কোথায়? ক্রিয়ার সর্বনাম মনে থাকবে, বিশেষ্য বিশেষণ, তাই না, অব্যয়, এগুলোতে কিন্তু সমস্যা নাই। বিশেষ্য বিশেষণ অব্যয় এগুলো সমস্যা কোথায়? সাধু আর চলিতির মূল ঘটনা পার্থক্যগুলি কোথায়? ক্রিয়ার সর্বনাম। তাহলে একটু লক্ষ্য করবে ক্রিয়ার সর্বনামগুলি একটু লক্ষ্য করবে যে সাধু রীতিতে ক্রিয়ার দীর্ঘরূপ হয় ক্রিয়ার সর্বনামের, আর চলিত রীতি ক্রিয়া সর্বনামের সংক্ষিপ্ত রূপ হয়। তাহলে এরকম উদাহরণ অনেক দিতে পারি, আমি আর দিচ্ছি না, অনেক উদাহরণ দিয়ে লাভ নাই। জিনিসটা তোমরা যদি বুঝতে পারো তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। লেখো হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। উপমা মানে কি? উপমা মানে তুলনা। তুলনা, তো যখন আমরা কোনো কিছু তুলনা করবো, তুলনা করা বলে উপমা। তো তুলনা করার সময় তুলনা বিষয়টা খেয়াল করতে হবে। ধরো বলছে যে জুয়েল কিবরিয়ার মন একেবারে পাথরের মতো নরম। জুয়েল কিবরিয়া স্যারের হৃদয় একেবারে কি পাথরের মতো নরম। হয়েছে? বাক্য হয়েছে? ত্রুটি ঘটেছে। কি জাতীয় ত্রুটি? উপমান হইবে। জুয়েল কিবরিয়ার হৃদয় যদি নরমই হয় তাহলে পাথরের মতো হবে না। নরম যদি হয় তাহলে তুলার মতো হবে, কুসুমের মতো হবে, ফুলের মতো হবে, পচা আমের মতো হবে, পাকা কি তালের মতো হবে, ইগলু আইসক্রিমের মতো হবে। আর যদি পাথরের মতো হয় তাহলে পাথরের মতো শক্ত, ইটের মতো শক্ত, কাঠের মতো শক্ত, রডের মতো শক্ত। তুলনা করতে গেলে আপনাকে এই বিষয়গুলো গুণটা খেয়াল, সিমিলারিটিসটা খেয়াল করতে হবে। বুঝতে পেরেছেন? শক্তি চট্টোপাধ্যায় একজন কবি, নাম শুনেছেন? জি, শক্তি চট্টোপাধ্যায় কবি বলছেন যে আমার প্রিয়ার ঠোঁট শিরীষ কাগজের মতো মসৃণ। আমার প্রিয়ার ঠোঁট শিরীষ কাগজের মতো মসৃণ। আহা কি মসৃণ, তাই না? একেবারে শিরীষ কাগজের মতো মসৃণ। এটা হবে উপমার ভুল। সত্যি যদি আমার প্রিয়ার ঠোঁট মসৃণ হয় তাহলে কি হবে? কমলার মতো মসৃণ, হ্যাঁ, ডালিমের মতো মসৃণ, কুসুমের মতো মসৃণ, কচি পাতার মতো মসৃণ। আর যদি আমার প্রিয়ার ঠোঁট সত্যি শিরীষ কাগজের মতোই হয় তাহলে কি? শিরীষ কাগজের মতো খসখসা। তো তুলনা করলে আপনাকে লক্ষ্য করতে হবে, তুলনার বিষয়টা খেয়াল করতে হবে। তোমার চুল একেবারে গাছের পাতার মতো কালো, তোমার চুল একেবারে গাছের পাতার মতো কালো। গাছের পাতার মতো সবুজ হতে পারে না? হ্যাঁ, কারো চুল সবুজ, গাছের পাতা সবুজ। আর যদি বলেন গাছের পাতার মতো কালো না, কালোই যদি হয় তাহলে কার মতো হবে? আলকাতরার মতো কালো হবে, কয়লার মতো কালো হবে, অন্ধকার রাত্রির মতো কালো হবে। আর যদি গাছের পাতার মতো হয় তাহলে সবুজ। ঠিক আছে? হ্যাঁ। বাদরের মতো শান্ত ছেলেটা আমার পিছু নিয়েছে। বাদরের মতো শান্ত ছেলেটা আমার পিছু নিয়েছে, তাহলে হবে না। বাদরের মতো কি চঞ্চল ছেলেটা আমার পিছু নিয়েছে। আর যদি শান্তই হয় তাহলে কচ্ছপের মতো শান্ত। এই ধরনের প্রয়োগ উপমার ভুল প্রয়োগ। একটির নাম হচ্ছে বাচ্যজনিত ত্রুটি। বাচ্যজনিত ত্রুটি লিখে নেন। বাচ্য, বাচ্য বোঝেন তো, যাকে ইংরেজিতে আমরা বলি ভয়েস। কি বলি? ভয়েসের বাংলা পরিভাষা বাচ্য।
অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ আর প্যাসিভ বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। এর বাইরেও দু একটি বাচ্য আছে, আমরা বাচ্য পড়াবো আপনাদের ইনশাল্লাহ। কর্তৃবাচ্য আর কর্মবাচ্যের কারণে বাক্যের মাঝে একটু পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন ধরুন বলছে সেলিম অপমান হয়েছে, এখানে কিন্তু কোনো বানান ভুল নাই, কোনো বাহুল্য দোষ নাই, কোনো গুরুস্থানের দোষ নাই। আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সাজানো ঠিক আছে। আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সাজানো ঠিক আছে, গুরুস্থানের দোষ নাই, বাহুল্য দোষ নাই, বানান ভুল নাই, তবু ওই বাক্যটি ভুল। কেন ভুল? এই যে হয়েছে, হয়েছে এটা প্যাসিভ কর্মবাচ্য, হয়েছে। সেলিম অপমান কিন্তু করেনি, হয়েছে। কার দ্বারা? বাই আদার্স, বাই সামওয়ান। তাহলে অপমান না, কি হবে? অপমানিত। সেলিম অপমানিত হয়েছে, হয়েছে, করেনি, হয়েছে। কার দ্বারা? অন্য কারো দ্বারা। তাহলে কর্তা অন্য কেউ, এটা প্যাসিভ। কিন্তু সেলিম অপমানিত করেছে, হবে? অপমানিত করেছে না, তখন অপমান করেছে, নিজেই করেছে। সেলিম নিজে এখানে সাবজেক্ট, সেলিম করেছে, তাহলে অপমান। আর হয়েছে অপমানিত। মেয়েটি কি নির্যাতন হয়েছে? না, হবে না। হয়েছে যে হয়েছে, বাই আদার্স, বাই সামওয়ান, বাই হার হাজবেন্ড, বাই হার নেইবার, কারো দ্বারা। তাহলে মেয়েটি হয়েছে যেহেতু, তাহলে নির্যাতন নাকি নির্যাতিত? মেয়েটি নির্যাতিত হয়েছে। কিন্তু মেয়েটি তার স্বামীকে নির্যাতিত করেছে, তাই তো হবে। মেয়েটি তার স্বামীকে নির্যাতিত করেছে, হবে না? না, এবার মেয়েটি নিজেই করেছে, তাহলে আর নির্যাতিত না, কি করেছে? নির্যাতন। সাবজেক্ট নিজেই যখন করছে, নির্যাতন করছে, অপমান করছে, নিপীড়ন করছে, শাসন করছে, শোষণ করছে, আর যখন সে হচ্ছে অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত। মায়ানমার সেনারা রোহিঙ্গাদের উপর কি করেছে? নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের কি করেছে? নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কিন্তু রোহিঙ্গারা মায়ানমার সেনাবাহিনী কর্তৃক কি হয়েছে? নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা পাকিস্তানিদের দ্বারা কি হয়েছিলাম? পাকিস্তানিদের দ্বারা আমরা হয়েছিলাম শোষিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। আর পাকিস্তানি সৈন্যরা আমাদেরকে করেছিল, কি করেছিল? নিপীড়ন, নির্যাতন। বুঝা গেছে? তাহলে অ্যাক্টিভ অবস্থায় আছে করেছে নাকি হয়েছে? করেছে, তাহলে অ্যাক্টিভ। আর হয়েছে কারো দ্বারা, তাহলে লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন এই বিষয়টা। এই ধরনের ত্রুটিকে আমরা কি বলছি? বাচ্যজনিত ত্রুটি। বাচ্য, বাগধারা জনিত ত্রুটি। বাগধারা জনিত ত্রুটি। তো বাগধারা জনিত, মুখের মধ্যে পোকা ঢুকে যাচ্ছে কেন? বাগধারা জনিত ত্রুটি। তো বাগধারা জনিত ত্রুটি একটা ঝামেলা আছে, আমি বুঝাই দিলে আপনি বুঝতে পারবেন না। উপমার ভুল প্রয়োগটা বুঝাই দিলাম, বুঝে গেলেন। গুরুস্তণ্ডালী বুঝাই দিলাম, বুঝে গেলেন। বাহুল্য দোষ বুঝালাম। কিন্তু বাগধারা জনিত ত্রুটি এটা বোঝা যাবে না, এই জন্য যে বাগধারা যে ত্রুটি ঘটেছে বাক্যে বা করা হয়েছে, এটা বুঝতে হলে আপনাকে বাগধারা পড়তে হবে। বাগধারার যে ত্রুটি ঘটানো হয়েছে, এটা যে বুঝতে হলে আপনাকে আগে বাগধারাটা কি করতে হবে? বাগধারাটা পড়া থাকতে হবে, না? তো বাগধারা কি শুধু বাক্য শুদ্ধ করার জন্য পড়বেন? বাগধারা কি শুধু বাক্য শুদ্ধ করার জন্য পড়বেন? না রে ভাই, আলাদা একটা টপিকই তো আছে বাগধারা, প্রশ্ন হবে বাগধারা থেকে। তাহলে আপনি বাগধারার জন্যই বাগধারা পড়বেন, আর বাগধারাটা যদি ভালো করে পড়েন তাহলে এখানে কাজে লাগবে। জি, আচ্ছা, রহিম, করিম, যদু, মধু, সুমন, সকিনা, সুমাইয়া এরা সব একই ঝাঁকের পুঁটি।
হবে না। তাহলে কি হবে? একই ঝাঁকের ইলিশ, তা হবে না। তাহলে কি একই ঝাঁকের রুই, তা হবে না। তাহলে একই ঝাঁকের কাতল, না, একই ঝাঁকের কই। জি, একই ঝাঁকের কই হবে, কই, কারণ একই ঝাঁকের কই, এটা বাগধারা, এর মানে হচ্ছে ভিন্ন, একই মতাবলম্বন। তাহলে বাগধারার শব্দকে কিন্তু চেঞ্জ করা যাবে না, বাগধারার শব্দকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছেন? বাগধারার শব্দকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, একটা জরুরি কল এসছে, একটু দেখে আমি। হ্যাঁ ভাইয়া, আমি তো নিচে ক্লাস নিচ্ছি ভাইয়া, বিথু উপরে, কেন? আচ্ছা, ঠিক আছে। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা জরুরি কল ছিল তো একটু রিসিভ করেছি আর কি। তোমরা কিছু মনে নিও না আর কি। হ্যাঁ, আসে না কেন? আচ্ছা, তাহলে বাগধারাগুলো হচ্ছে বাংলা ভাষার কি ঐতিহ্য। বাগধারাগুলি বাংলা ভাষার ঐতিহ্য। এই ঐতিহ্যকে কখনো পরিবর্তন করা যায় না। বলছে প্রাইভেট পড়িয়ে পড়িয়ে বা অনলাইনে ক্লাস করিয়ে জুয়েল কিবরিয়ার আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে গেছে। অনলাইনে ব্যাস পড়িয়ে বা বাসায় প্রাইভেট পড়িয়ে জুয়েল কিবরিয়ার আঙ্গুল ফুলে তাল গাছ হয়ে গেছে, হবে? তাহলে আঙ্গুল ফুলে কি বট গাছ হয়ে গেছে, হবে? তাহলে আঙ্গুল ফুলে কাঁঠাল গাছ হয়েছে, হবে না? আঙ্গুল ফুলে কি গাছ? কলা গাছ। রহিম সাহেব ইয়াবা ব্যবসা করে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, তা তো হবে? মিস্টার রহিম ইয়াবা ব্যবসা করে বা অস্ত্রের ব্যবসা করে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, হবে না? আঙ্গুল ফুললে বট গাছও হবে না, তাল গাছও হবে না, ডাব গাছও হবে না, কাঁঠাল গাছও হবে না। জি, আঙ্গুল যেভাবেই ফুলুক, আঙ্গুল ফুললে সর্বদা কি কলা গাছই হবে, অন্য কোনো গাছ হবে না, কারণ আঙ্গুল ফুলে কলা গাছ। এটা একটা কি বাগধারা। বাগধারা, বাগধারাগুলো হচ্ছে বাংলা ভাষার ঐতিহ্য। এই ঐতিহ্যকে চেঞ্জ করা যায় না, ঐতিহ্যকে পরিবর্তন। আমাদের দেশের নেতাদের কাছে সাহায্য চাওয়া আর বনে রোদন করে একই কথা। আমাদের দেশের নেতাদের কাছে সাহায্য চাওয়া আর বনে রোদন করা একই কথা, হবে নাকি হবে অরণ্যে রোদন, তাই না? তো অরণ্য মানে বন না, অরণ্য মানে বন কিনা? জি, অরণ্য মানে বন, তো ঠিক আছে, হওয়ার কথা। অরণ্য জায়গায় বন দিলাম, সমস্যা কি? হবে না। অরণ্যে রোদন, এটি একটি বাগধারা। বাগধারার শব্দকে আপনি চাইলে কোনো কিছু দিয়ে চেঞ্জ করতে পারবেন না। তো শিক্ষার্থী বন্ধু, এরকম বাগধারা একটা দুটো না, হাজার হাজার আছে, হাজার হাজার। তো আমি শুধু তোমাদের একটু নমুনা বলে রাখলাম যে বাগধারাগুলি তোমাদের পড়তে হবে বাগধারার জন্যই, কারণ বাগধারা আমাদের আসবে পরীক্ষায়, বাগধারার অর্থ আসবে, রিটেনে গেলে বাক্য রচনা আসবে। বাগধারাগুলো ভালো করে পড়বে, তাহলে আমরা বাগধারাগুলিও পারলাম। আর যদি বাগধারাজনিত ত্রুটি আসে থাকে বাক্য শুদ্ধিতে, সেটিও আমরা কি করতে পারবো, ঠিক আছে? এইরকম আরেকটি বিষয় আছে যার নাম প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। কি যে জ্বালায় পড়লাম, ঝড় আসছে কেন? কি করি বলেন? কই গেল ওটা? মহাবিপদ। আজকে খালি আমার প্রতি গজব যাচ্ছে কেন? কি অবস্থা? এবার ঠিক আছে। আজকে একবার পুকুরেও পড়ে গেছে গোসল করতে গিয়ে, পায়ে একটু ছিলে গেছে। আবার এখানেও খালি এটা ওটা পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আপনারা একটু দোয়া টোয়া করেন বেশি করে, ঠিক আছে আমার জন্য? হ্যাঁ, তাই না?
লক্ষণ ভালো ঠেকছে না, গোসল করতে পুকুরে পড়ে গেলাম, এখন একবার ওই যে লাইটের ইয়ে পড়ে গেল, একবার মোবাইল স্ট্যান্ড পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এবার আছি প্রবাদ প্রবচনজনিত ত্রুটি। প্রবাদ প্রবচনজনিত ত্রুটি কি? ওই বাগধারার মতোই, বাগধারার মতোই বলছে প্রিলিমিনারিতে টিকেই রহিমের একেবারে বিশেষ ক্যাডারের মতো ভাব, এ যেন গাছে কাঁঠাল আর মোষে তেল। প্রিলিমিনারিতে টিকেই কি? প্রিলিমিনারি টিকেই করিম একেবারে বিশেষ ক্যাডারের ভাব ধরেছে, একেই বলে গাছে কাঁঠাল আর মোষে তেল। আচ্ছা, শিউলি বলছে স্যার গোফে তেল আছে, গোফ আর মোষ কি এক না? গোফ আর মোষ কি এক না? তা আমি গোফের জায়গায় মোষ বললে সমস্যা কিনা? বলা যাবে। ওই যে বাগধারার মতোই প্রবাদ প্রবচনও তাই, বাংলা ভাষার ঐতিহ্য, ঐতিহ্যকে চেঞ্জ করা যাবে না, গোফে তেলই বলতে হবে। বনের খেয়ে ঘরের মোষ তাড়ানো জুয়েল কিবরিয়ার স্বভাব। বনের খেয়ে ঘরের মোষ তাড়ানো জুয়েল কিবরিয়ার স্বভাব না। প্রবাদ প্রবচন, বনের খেয়ে ঘরের মোষ না, ঘরের খেয়ে বনের মোষ। আপনি যদি প্রবাদটা জানা না থাকে তাহলে ঝামেলা। এক শীতে মাঘ যায় না, এক আশ্বিনে শীত যায় না, এক আশ্বিনে শীত যায় না, হবে না। এক কার্তিকে শীত যায় না, হবে না। কি হবে? এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। তো এইরকম বাগধারা আছে আমাদের বাংলা ভাষায় বেশ কিছু, তাই না, যেগুলোকে আমাদের বা প্রবাদ প্রবচন আছে আমরা একটু পড়ে পড়ে রাখবো, কারণ এগুলি আমাদের এমনি কাজে লাগবে। আর এগুলো জানা থাকলে হবে কি, ভাষায় সমৃদ্ধি আসবে, ভাষায় তোমার দক্ষতা বাড়বে। পাশাপাশি যদি কেউ ভুল করে বা কোথাও ভুল দেওয়া থাকে তাহলে আমরা সহজেই কি সেটা আমরা ধরতে পারবো। ঠিক আছে? একটি গুরুত্বপূর্ণ ভুলের নাম হচ্ছে অপপ্রয়োগ। একটি গুরুত্বপূর্ণ ভুলের নাম অপপ্রয়োগ। গুরুত্বপূর্ণ ভুল, যেটা আমি বুঝাই দিলে আপনি বুঝবেন, কিন্তু বুঝতে হবে যে অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে যার যেখানে প্রয়োগ করার কথা সেখানে না করে অন্য জায়গায়, যার যেখানে প্রয়োগ করার কথা সেখানে না করে অন্য জায়গায় প্রয়োগ করাকে বলা হয় অপপ্রয়োগ। অপপ্রয়োগ। কালো মেয়ের চুল। কালো মেয়ের চুল দেখছি, কালো মেয়ের চুল দেখছি। এখন বলেন তো, এই কালো মেয়ের চুল দ্বারা আমি কি মেয়েটা কালো বোঝাতে চেয়েছি না চুল কালো বোঝাতে চেয়েছি? এই বাক্য দ্বারা কালো মেয়ের চুল দেখছি মানে কি মেয়েটা কালো না চুলটা কালো? এই বাক্য অনুযায়ী আসলে মেয়েটা কালো। কালো মেয়ের চুল, তো কালো মেয়ের চুল সাদা হতে পারে, ও যদি মেহেদি দেয় বা কালার করে তাহলে লাল হতে পারে, সবুজ কালার করলে সবুজ হবে, মাল্টি কালারও করতে পারে। মেয়েটা কালো, চুল কেমন সেটা কিন্তু আমি বলিনি। কালো মেয়ের চুল মানে আসলে মেয়েটা কালো। আর যদি চুল কালো বোঝাতে চাই, চুল কালো বোঝাতে, তাহলে বলতে হবে মেয়েটির কি কালো চুল, বা মেয়ের কালো চুল দেখছি, মেয়েটির কালো চুল দেখছি। এখন দেখেন, আপনি বলছেন যে বিরাট গরু ছাগলের হাট। বিরাট গরু ছাগলের হাট, তো এটার দ্বারা আপনি হাট বিরাট বোঝেন কেন? আমরা আসলে হাট বিরাট এটা বোঝাতে লিখি বিরাট গরু ছাগলের হাট, এটা ভুল, অপপ্রয়োগ। হাট যদি বিরাট বোঝাতে চান ভাই, তাহলে আপনাকে বলতে হবে গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট। আর এই বাক্যটা দ্বারা বোঝায় যে বিরাট বিরাট গরু ছাগলের হাট। হাটটা কেমন সেটা আমি বলিনি, হাট ছোট বড় মাঝারি হতে পারে। তাহলে আমি বিশেষিত করব হাটকে, বিরাট বোঝাবো হাটকে, তাহলে বলবো গরু ছাগলের বিরাট হাট, তাই না? আমরা বলছি খাঁটি গরুর দুধ, তো খাঁটি গরুর দুধ, তাহলে
গরু খাঁটি না দুধ খাঁটি, এই বাক্য অনুযায়ী গরু খাঁটি। দুধ কেমন? দুধ যেমন খুশি তেমন হোক, গরু খাঁটি। তো গরু খাঁটি, দুধ ভেজাল আমি নিব? আমার দুধ ভেজাল, আমার তো তাহলে আমি দুধ খাঁটি চাই, গরু খাঁটিতে আমার কাম নাই। তাহলে আমাকে নিশ্চিত করতে হবে যে গরুর খাঁটি দুধ। গরুর কি তাহলে খাঁটি এর বাক্যে বসবে, খাঁটি বসবে, কিন্তু এখানে বসেছে বাক্য অপপ্রয়োগ হয়ে গেছে। যেখানে প্রয়োগ করার কথা সেখানে এখন অন্য জায়গায় হয়ে গেছে। আপনি দোকানে গিয়ে বলছেন, শিউলি বলছে যে আমাকে বড় মুরগির ডিম দেন। ভাই, দোকানদার ভাই, ডিমালা ভাই, আমাকে বড় মুরগির ডিম দেন। দোকানদার যদি ছোট ডিম দেয়, নিবে? কেন? দোকানদার যদি বলে আমার বড় মুরগি, খামারের সবচেয়ে বড় মুরগিটার ছোট ডিমটাই পেড়েছে, আমার খামারের সবচেয়ে বড় মুরগিটাই ছোট ডিমটাই পেড়েছে, তো নেন, এটাতে বড় মুরগির ডিম। না, আপনি নেবেন না। কারণ মুরগি বড় কিনা এটা দেখে তো আপনার কাম নাই, আপনার কাম হচ্ছে ডিম বড় কিনা। তাহলে আপনাকে বলতে হবে আমাকে বড় মুরগির বড় ডিম দেন, মুরগির বড় ডিম। আচ্ছা, ছোট মুরগি যদি বড় ডিম পারে, নেবেন না? জি ভাই, আপনি মুরগি ম্যাটার না, মুরগি ছোট হোক বড় হোক মাঝারি হোক, আমার তো ডিম বড়। তাহলে আমাকে বলতে হবে কি মুরগির বড় ডিম দেন, হাঁসের বড় ডিম দেন। আপনারা কোথায় পড়েছেন? উচ্চ বালিকা বিদ্যালয়। তৃষা কোথায় পড়েছ বলো? ঋতু, রেখা কোথায় পড়েছো? উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়েছো না? উচ্চ বালিকা বিদ্যালয়ে কে কে পড়েছো? উচ্চ বালিকা বিদ্যালয়ে। হ্যাঁ, তাহলে তোমরা যেই বিদ্যালয়ে পড়েছো সেটা কিন্তু উচ্চ উচ্চ বালিকারা পড়ে। মানে তোমরা যে এখানে কোনো নিম্ন বালিকা, মানে কোনো ছোট বালিকা, খাটো বালিকা পড়তে পারবে না। এই বিদ্যালয়ে কারা পড়বে? এই বিদ্যালয়ে পড়বে যারা উচ্চ উচ্চ বালিকা। না, গরু আপাতত ওকার দিয়ে লেখার দরকার নাই ঋতু, গরু আপাতত ওকার দিয়ে লেখার দরকার নাই। না, তাহলে অনেক ঝামেলা সৃষ্টি হবে। কারণ গরু যখন ওকার দিয়ে লিখবেন তখন মরু, তরু, সরু অনেক কিছুই চেঞ্জ করতে হবে। আপাতত গরু ওকার দিয়ে লেখার দরকার নেই। তাহলে উচ্চ বালক বিদ্যালয় বা উচ্চ বালিকা বিদ্যালয় এটা অপপ্রয়োগ। আসলে আমরা বালিকা উচ্চ না তো ভাই, বালিকা উচ্চ না নিম্ন, এটা তো আমরা বোঝাতে চাই না। আমরা বোঝাতে চাই কি বিদ্যালয়টা উচ্চ, তাহলে বলবো যে বালিকা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মানে বিদ্যালয়টা উচ্চ। বোঝা গেছে? না হলে অপপ্রয়োগ ঘটে যাবে। কি ঘটে যাবে? অপপ্রয়োগ। জি, লেখেন প্রচলিত ভুল। কি লিখবেন? লেখেন প্রচলিত ভুল, প্রচলিত ভুল। প্রচলিত ভুল। জি, কিছু ভুল আছে যে ভুলগুলি সমাজে চালু হয়ে গেছে। এমনই ভুল যে এটা ভুল মনে হয় না, মানুষ ব্যবহার করে প্রয়োগ করে এমনভাবে হয়ে গেছে শুদ্ধের মতো করে নিয়েছে। প্রচলিত ভুল, ভুলটা প্রচলিত আর অপ্রচলিত শুদ্ধ, মানে শুদ্ধটা অপ্রচলিত। কিছু কিছু ভুল মেনে নিয়েছেন, কিন্তু মেনে নিলে তো হবে না, ভুল তো ভুলই। পরীক্ষা যখন বলবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তাহলে আবার বলেন এটা আমরা যদি সবাই ব্যবহার করি ঠিক আছে, না হবে না। হবে যে সুদ খায় বা ঘুষ খায় তাকে বলেন তো সুদ খাওয়া ভালো না খারাপ? তো বলবে না, আমি যখন খাই তো ঠিকই আছে, তাই বলবে না। যে ঘুষ খায় তাকে জিজ্ঞেস করেন তো সবাই ঘুষ খাওয়া ভালো না খারাপ? বলবে না, সবাই তো খায়, কি সমস্যা? তো সবাই করলেও খারাপটা কিন্তু ভালো হয়ে যাবে না। কাজেই আমরা কিছু কিছু বানান আছে যে, যেমন দেখেন শব্দটা আপনার বলি, তাহলে নিন্দুক, এটা ভুল। নিন্দুক ভুল, কিন্তু সবাই, অনেক বড় বড় কবি সাহিত্যিকরা ব্যবহার করেছে নিন্দুক। আসলে শুদ্ধ শব্দটা কি? নিন্দক। এটা শুদ্ধ, শুদ্ধ কিন্তু অপ্রচলিত, আর অশুদ্ধটা প্রচলিত। কোথাও যদি নিন্দক লেখা থাকে কোনো বইয়ে দেখেন, তাহলে কিন্তু মনে হবে
যে রস্যুকরটা মনে হয় ছুটে গেছে, নিন্দক আবার কি ছাতা, মনে হয় রস্যুটা ছুটে গেছে, মনে হয় গেল। শতাব্দী, দেখেন আমরা কিন্তু সমাসও পড়িয়েছি, শতাব্দী, শত অব্দের সমার শতাব্দী, কিন্তু শতাব্দী ভুল, শতাব্দী না শতাব্দ, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার শতাব্দ, শত অব্দের সমাহার কি শতাব্দ। আরো সিম্পল করে ভাবেন, শত প্লাস কি অব্দ, অব্দ অব্দি তো না, শত প্লাস অব্দি না, শত প্লাস অব্দ, তাহলে তয়ের নিচে অ আর অ মিলা, তাহলে শতাব্দ। কিন্তু কোন একটা অজানা কারণে কেউ একবার শতাব্দী বলে দিয়েছে, একবার কেউ ভুল করেছে, ওর চলতে আছে শতাব্দী। শতবার্ষিক, জি জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী হবে না, জন্মবার্ষিকী হবে না শিক্ষার্থী বন্ধুরা, জন্মবার্ষিকী নাকি জন্মবার্ষিক, বুঝতে পেরেছেন? বার্ষিকী না। কেন? বর্ষ যোগ ইক বা স্নিক, বর্ষ যোগ ইক বা স্নিক ইজ ইকুয়াল টু বার্ষিক, আবার ই, একবার আমি ইক প্রত্যয় লাগালাম আবার ই, না হবে না, একবার ইক প্রত্যয় যুক্ত করেছি বার্ষিকের সাথে, বর্ষ যোগ ইক বার্ষিক, আবার ই, একই সাথে ডাবল প্রত্যয় যুক্ত করা যাবে না। কোনটা ব্যবহার করবেন? মরিয়ম, যখন বন্ধুকে চিঠি লিখবেন, বান্ধবীকে SMS লিখবেন, তখন আপনার যা মন চায় তা লিখবেন। পরীক্ষায় কি করবেন? জি শুদ্ধটা লিখতে হবে, অবশ্যই শুদ্ধটা লিখতে হবে। ব্যবহার করবেন কি এটা আপনার ব্যাপার, আপনার মুরগি আপনি কোন দিকে জবাই করবেন, বিসমিল্লাহ বলে জবাই করবেন নাকি হরে রাম বলে জবাই করবেন, তা আমার কি। কিন্তু পরীক্ষায় যখন লিখবেন তখন শুদ্ধটাই লিখতে হবে আপনাকে। জি প্রকাশনী ভুল, কিন্তু বাজারের সকল প্রকাশনীতে লেখা আছে পাঞ্জেরি প্রকাশনী, অনুপম প্রকাশনী, দিগদর্শন প্রকাশনী, ভুল হবে। প্রকাশন বলতে হবে, অনুপম প্রকাশন, পাঞ্জেরি প্রকাশন, দিগদর্শন প্রকাশন। ইদানিং দু একটা প্রকাশন লিখছে, যেমন একটা প্রকাশন আমি পেয়েছি প্রথমা প্রকাশন, প্রথমা প্রকাশন। আমার যে প্রকাশন আছে আপনারা জানেন, জি গল্প কথা প্রকাশন, আমার যে বইটা আপনারা নিয়েছেন বাংলা কোষ, দেখবেন গল্প কথা প্রকাশনী না, গল্প কথা প্রকাশন। জি ঢাকাতে আছে প্রথমা প্রকাশন, এটা শুদ্ধ, প্রকাশনী ভুল। উল্লেখিত ভুল, উল্লেখিত না, উৎযোগ লেখিত না, উদ্যোগ লিখিত, উৎযোগ কি লিখিত না, উৎযোগ লিখিত, তাহলে উল্লিখিত, উল্লিখিত। জি উল্লেখিত আলোচনার ভিত্তিতে না, উল্লেখিত নাকি উল্লিখিত, উল্লিখিত। কিন্তু আবার উল্লেখ না, জি তখন আবার উল্লেখ। জি উৎযোগ লেখ, উল্লেখ, তারপর উৎযোগ লেখ্য, উল্লেখ্য, উল্লেখ উল্লেখ্য, জি সেগুলো ঠিক আছে, কিন্তু উল্লেখিত না, তখন আবার উল্লিখিত, উৎযোগ লিখিত, তাই না? ইতি মধ্যে হবে না, বলুন স্যার তো জানি, এগুলো কিন্তু আমরা যখন পড়েছি ইন্টারে বা বিশেষ পরীক্ষা দিয়েছে জানতাম না, আমরা এই ইতিমধ্যে লিখেই কিন্তু ক্যাডার হয়ে গেছি, পরে এসে দেখে যে না ইতিমধ্যে না ইতোমধ্যে। এখন কিন্তু বাচ্চারাও জানে, কারণ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এই যে আমরা এইভাবে বলে বলে কিন্তু বিভিন্ন ঠিক হয়ে যাচ্ছে। ইতিমধ্যে না কি হবে তাহলে? ইতোমধ্যে, ইতো, ইতোমধ্যে, খেয়াল করবেন ইতো। আবার ইতি পূর্বে না, কিন্তু ইতি পূর্বে না, কি হবে তাহলে? ইত পূর্বে, ইত বিসর্গ, ইত পূর্বে। ইতোমধ্যে তয় ওকার, কিন্তু ইত পূর্বে আবার তয় ওকার না, ইত বিসর্গ। ঠিক আছে? জি তাহলে লক্ষ্য করতে হবে। না বেলা হয়নি, ইত পূর্বে হয়নি বেলা, হ্যাঁ শিউলির হয়েছে। ইতোমধ্যে তয় ওকার, ইতোমধ্যে তয় ওকার, কিন্তু ইত পূর্বে বিসর্গ, ইত পূর্বে। বুঝে গেছেন? চাকচিক্য বলা যাবে না, চাকচিক্য ভুল, চাকচক্য। তোমার
ড্রয়িং রুমের চাকচক্য দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমার রূপের চাকচিক্য দেখে ভুল, প্রচলিত ভুল। শুদ্ধ কি? চাকচক্য, চাকচক্য। হ্যাঁ, মনোকষ্ট, বিসর্গ, খান ইয়াসমিন বিসর্গ। আর বলেছি বানান নিয়ে কনফিউজ হলে অভিধান দেখবেন। আপনি যে 1000 বানান নিয়ে কনফিউজ, তাহলে 1000 বানান কি আমাকে কমেন্টসে জানাবেন? বানানে তো সহজ সমাধান দিয়েই দিয়েছি, আমিও তো ভুল করতে পারি। তাহলে বানানে সমস্যা হলে, কনফিউজ হলে কি করবেন? বাংলা একাডেমির অভিধান দেখবেন, আছে, বই আছে, বই কিনতে হবে। অন্তত একটা অভিধান, বিশেষ পরীক্ষা দেবেন, জবের পরীক্ষা দেবেন, একটা অভিধান থাকতে হবে। আমি বলে দেব না এই জন্য বলছি না, থাকতে হবে আপনার কাছে, ছাত্রের কাছে অবশ্যই একটা অভিধান থাকতে হবে। খালি মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনেন হবে না, অযথাই প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে কোনো ফায়দা নাই। কিনবেন না তা বলছি না, কিনবেন, কিন্তু অবশ্যই বাংলা একাডেমির অভিধান থাকতে হবে, তাই না? তারপরে কি? উপরোক্ত হবে, উপরোক্ত হবে না, উপরোক্ত ভুল। আপনারা লিখছেন উপরোক্ত আলোচনার ভিত্তিতে কথা বলা যায় যে না, উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যাবে না, ভুল হবে। আবার অনেকে শুদ্ধ করে লিখছে উপরিউক্ত, এটা আরো ভুল। উপরোক্ত তো ভুল, এটাকে ঠিক করে লিখছে কি উপরিউক্ত, না, এটাও ভুল। শুদ্ধ কি? শুদ্ধ হলো উপরযুক্ত, উপরযুক্ত, উপরযুক্ত না শিউলি। তবে যদি বলার সময় যদি শুদ্ধ বলেন তাহলে তো পরীক্ষায় আরো ভালো হয়। বলার সময় ভুল বলবেন আর পরীক্ষায় শুদ্ধ লিখবেন, এমন হলে পরীক্ষা লিখতে গেলে ভুল হয়ে যাবে। কাজেই চেষ্টা করবেন যে ব্যক্তিগত জীবনে বা স্বাভাবিক জীবনেও শুদ্ধ লেখার, যাতে পরীক্ষার হলে কি এমনিতেই শুদ্ধ হয়ে যায়। জি, আমি মজা করছি, কিন্তু আপনি করবেন, আপনি চেষ্টা করবেন ব্যক্তিগত ব্যবহারিক জীবনে শুদ্ধটা লেখার, বলার, পড়ার, তাহলে আপনার পরীক্ষার হলে কি অটোমেটিক কি শুদ্ধ হয়ে যাবে। জি, তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা বললাম যে কিছু কিছু ভুল, যেগুলোকে আমরা বলছি যে সমাজে এই ভুলটা বই, পুস্তক, পেপার, পত্রিকা সব ক্ষেত্রে চালু হয়ে গেছে, কিন্তু আপনাকে আসলে জানতে হবে ভুল তো ভুলই, ভুলকে শুদ্ধ বলার সুযোগ নেই। কাজে আপনাকে শুদ্ধটা জানতে হবে। পরীক্ষা যখন বলবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তাহলে অশুদ্ধ যতই প্রচলিত হোক সেটাকে আপনার শুদ্ধ বলার সুযোগ নেই। ওকে, তাহলে বাক্য শুদ্ধি নিয়ে মোটামুটি আমার আলোচনা মোটামুটি শেষ আর কি। এখন আপনাদের কোনো বাক্য শুদ্ধি নিয়ে প্রশ্ন আছে কি না দেখি একটু কোনো। তাহলে আমরা বাহুল্য দোষ, গুরুচণ্ডালী, বাচ্যজনিত ত্রুটি করলাম, প্রবাদ, প্রবচন ইত্যাদি। হ্যাঁ, বলেন আপনাদের কোনো কারো বাক্য শুদ্ধি, বানান শুদ্ধি নিয়ে কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে করবেন, বলেন। আগামী দিন পরীক্ষা দিবেন, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, এই টপিকটার উপর আগামী দিন পরীক্ষা দিবেন, মনে থাকবে? জি, আজকে বুধবার, তাহলে শনিবারে আপনাদের পরীক্ষা। কিসের উপর? বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি। জি, এই দুটো টপিক মিলে, বানান এবং বাক্য দুটো মিলে শনিবার ক্লাস শেষে 9টায় পরীক্ষা, আর 7টায় ক্লাস শুরু। জি, আগামী দিন পড়াবো বাক্য প্রকরণ, আগামী দিন পড়াবো বাক্য প্রকরণ। আমি একটু বলছি, যেহেতু পরীক্ষা চলে আসবে, আমরা ব্যাকরণ শেষ করবো, সাহিত্য পড়াবো, তাই না? কাজে আমি ঢিলা ঢালা, এতদিন যেই ঢিলা ঢালা করেছি, রিল্যাক্স মুডে পড়িয়েছি, সেটা আর করবো না। আমি ভেবেছিলাম যে পরীক্ষাটা তো পিছাবে, কিছুদিন হলেও পিছাবে, 15 দিন হলে, এমন একটা আশা ছিল, বাট বুঝতে পারছি যে ইনফরমেশন চলে এসছে যে না, পিছাবে না। কাজে আমরা ঢিলে ঢালা ভাবা রাখা যাবে না, কিন্তু আমাদের কোর্স 43 শেষ করতে হলে আমাদের একটু টাইট শিডিউলে পড়াইতে হবে। কাজেই আমরা একটু আগাবো দ্রুত। তাহলে আমরা বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি আমি শেষ করলাম। আগামী দিন পরীক্ষা দেবেন শনিবারে, আর শনিবারে বাক্য প্রকরণ, আর একটি গুরুত্বপূর্ণ টপিক সরল, জটিল, যৌগিক, অস্থি, নীতি ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়াবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুক। হ্যাঁ, বিল্লাল সর্দার বলুক না, ঢং করে কথা বলছে, বলুক। পাশে লোকে কিছু বলে সেটা দিয়ে কাজ হবে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। জি, পাশে লোকে কিছু বলে, কে কি বলে এটা শোনা হবে না। তো ঠিক আছে, শুভকামনা শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সামনের দিন আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।